ইসমো, সত্যি বলতো, তুই আজরাকে কিছু বলেছিস নাকি? মেয়েটা এভাবে দৌড় দিল যে, আবার বকা দিয়েছিস? আরে ভাই, তুমি আর নাবির কি সবসময় একই কথা বলবে নাকি? আজরা আমার আশেপাশে থাকলে তোমাদের মনে এমন বদ্ধমূল ধারণা কেন উদিত হয় যে আমি ওকে বকেছি? তোমাদের আজরা একটা ছাগল ছানা, যখন তখন হুটোপুটি খেয়ে দৌড়াদৌড়ি করে, আদর করলেও ভয় দৌড় দেয়, বকা দিলেও। শুধু শুধু আমাকে দোষারোপ করবে না। কথাগুলো বলে ইসমাম চোখ মুখ খিচে সেখান থেকে বিড়বিড় করতে করতে চলে গেল আর নিজের রুমে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। ইয়াকুব কোমরে হাত দিয়ে দোতলার দিকে তাকিয়ে বলল, বেচারা দোতলার রুমের দরজাটা এখন প্রতিদিনই ঠাস ঠাস করে কয়েকবার তার বুকে আঘাত পড়বে, কারণ সে এখন ইসমাম সাদা ফার্সের রুমের একমাত্র প্রতিবন্ধকতা। কি কপাল খারাপটাই না সেই দরজাটা রয়েছে। ইয়াকুব হাসতে হাসতে চলে গেল। আজরা নিজেদের বাড়ির দরজার সামনে এসে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। হাঁটুতে ভর করে বিড়বিড় করে বলল, কি বড় বাচ্চা বেঁচেছিস সেই হাফ মেন্টাল থেকে। যদি আমাকে মেরে ফেলতো, হায় হায় হায়, ইসমাম ভাইয়ের হাতে নিহত হতে পারতাম। যদি নতুন বাড়ির ছাদ থেকে আছাড় দিয়ে ফেলে দিত, আছাড় দিয়ে আবার ফেলে ফেলে কিভাবে, যাই হোক, তারপর হেডলাইন হয়ে যেত, দেখুন নতুন বাড়িতে গৃহ প্রবেশের সময় অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেল 17 বৎসরের একটি প্রাণী। বিস্তারিত অনুসন্ধান আজকে রাতে সংবাদের পর। জানতে চোখ রাখুন সময় টিভির পর্দায়। আবার ইউটিউবের শিরোনাম হতো, ভুতুড়ে নতুন বাড়িতে ভূতের কবলে পড়ে প্রাণ খোয়ালো এক অতি সুন্দরী রমণী। তখন কি হতো? তারপর অনুসন্ধান করে কিছুই পাওয়া যেত না, কেননা এই লোকটা যেই চালাক, আমাকে মেরে নাম নিশানা পর্যন্ত রাখতো না। আমি অনেক বুদ্ধিমতী বলেই তো দৌড়টা দিতে পেরেছি। বাটুল দি গ্রেট, ডিস্কেউ ডিস্কু, ও না না না, আজারা দি গ্রেট, ডিস্কু ঢিচু ঢিচু। এখন তাড়াতাড়ি পর্দাগুলো নিয়ে লুকিয়ে চুরিয়ে আবার যেতে হবে। ইস, কি বিপদ! এই বিপদে আমি নিজেকে কিভাবে উদ্ধার করব? বিধি, তুমি বলে দাও, এই বিপদ উদ্ধার করার রাস্তা কোথায়? বিধি কিভাবে বলবে? এখন তো আমার জেমিনাইকে জিজ্ঞেস করতে হবে। আজরা দরজা খুলে সোফায় হাত পা ছড়িয়ে আম্মু বলে হাঁক দিচ্ছে। আম্মু, আম্মু, পর্দার কার্টুনটা দাও তো, জলদি দাও, সময় নেই। আম্মু, এক গ্লাস পানি নিয়ে আসবে প্লিজ। আজরা আয়েশি ভঙ্গিতে সোফায় বসেছিল। তুই এত বড় কার্টুনটা নিয়ে যেতে পারবি আজরা? হ্যাঁ, আমি পারবো। তুমি ফ্যানটা ছেড়ে দাও তো। আরে, তোমার কাছে তো পানি চাইলাম, তুমি দেখি শরবত নিয়ে এসছো। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। আজরা শরবত খাচ্ছে, হঠাৎ করে তার পাশে থাকা ছোট্ট সোফাতে এসে তাকদির জামান বসলেন। এখন তুমি বড় হয়েছো, তোমাকে কি এসব আচরণ মা? আজরা এবার সোজা হয়ে বসলো, নিজের গায়ের দিকে দেখলো ওনার ঠিক আছে কিনা। এই লোকটা কথায় কথায় দোষ ধরে। চাচি ওনাকে কিভাবে সহ্য করে? বেচারির জন্য আমার খারাপ লাগছে। কি ধরনের আচরণ চাচা যান? এই যে তুমি কোথায় কোথায় তোমার মাকে হাঁক পরো, এখনো এত বাচ্চামো করো। তুমি মেয়ে মানুষ তো। আমার বয়সী কত হয়েছে? মাত্র তো 17। আমি এখনো একটা বাচ্চা। তাকদির জামান শব্দে বিস্তর দৃঢ়তা এনে বললেন, হ্যাঁ মানলাম, তুমি আমাদের বংশের একমাত্র মেয়ে, বিধায় তুমি আমাদের নিকট বাচ্চা। তাই বলে সব কাজে এমন বাচ্চামো করবে, এটা খানিকটা বেমানান। এটা খাপ ছাড়া লাগে আমাদের কাছে। তুমি এখন বড় হয়েছো, মেয়ে মানুষ এত লাফালে ঝাপালে চলে? আসলে ভাইজান, ওকে আমি সবসময় দেখে দেখেই রাখি, একটু চঞ্চল মেয়েটা। ওকে কোনো কাজ করতে দেই না, আমিই বলেছি ডাকতে। আরে আম্মু, তুমি চুপ করো। আচ্ছা, চাঞ্চল্য দেখাবো না তো কি দেখাবো বলুন তো? এখানে চঞ্চলতা যেহেতু কারো ক্ষতি করছে না, তাই আমার চঞ্চলতা নিয়ে কারোর মাথা ব্যথা হওয়া উচিত না। চঞ্চল মানুষের মনে, আর যাই হোক, কারো জন্য কুটিল ভাবনা থাকে না, তাই না চাচা যান? কথাগুলো বলে আজরা শরবত এক চুমুকে শেষ করে সেখান থেকে উঠে চলে গেল। যাবার আগে বড় করে একটা টেডি স্মাইল দিল। তার এই বিখ্যাত হাসি তাকদির জামানের গা জ্বালানোর জন্য উপযুক্ত ছিল। আজরার বাবারা 4 ভাই বোন, 3 ভাই 1 বোন। তার মধ্যে আজরার বাবা হচ্ছেন তৃতীয়। আজরার বড় চাচা হচ্ছেন তাকদির জামান, তারপরে তার ফুপি ইরা জামান,
তারপর আজরার বাবা তাহমিদ জামান আর সর্বশেষে তার ছোট চাচা তাহসিন জামান। বাকি দুজন নিজেদের 4 ভাই বোন বলে পরিচয় দিল তাকদির জামানের এতে বিস্তর সমস্যা রয়েছে। তিনি সবসময় নিজের পরিবার এবং বাহিরের লোকদের কাছে নিজেদের 3 ভাই বলে পরিচয় দেন। এর পেছনে একটা কারণ আছে। আজরার বাবা, চাচা আর ইরা জামানের মা আলাদা। এজন্য আজরার বড় চাচা কখনো তাকে তাদের বোন বলে পরিচয় দেয় না। আজরার দাদা তরিকুল জামান ইরা জামানের মা পরীকে গোপনে বিয়ে করেছিলেন, পরিবারের সম্মতি ছাড়া। পরীকে তিনি অনেক ভালোবাসতেন। তারপর যখন তার বাবা মা জানতে পারে তখনই এই বিয়ের বিরোধিতা করে। তারা শুধু ধর্ম মতে বিয়ে করেছিলেন, যার কারণে তাদের বিয়ের কোনো সার্টিফিকেট ছিল না। তাই ইরার মা নিজেই ছোট্ট ইরাকে নিয়ে নিজের বাসায় পড়েছিলেন। আজরার দাদির সাথে বিয়ে হওয়ার কয়েক বছর পরেও তাদের সম্পর্ক ছিল। তারপর একদিন সহসা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইরার মা পরি মারা যায়। তখন ছোট ইরার জীবনে দুর্যোগ নেমে আসে। তবে এখানে ব্যতিক্রম ঘটনা হলো আজরার দাদি আকলিমা খাতুন সেখানে মহানুভবতা দেখায়। তিনি খোঁজ নিয়ে ইরাকে নিজের বাসায় নিয়ে আসেন, নিজের সন্তানের মতো লালন পালন করেন এবং ধীরে ধীরে তাদের ভালোবাসায় বড় হতে থাকে ইরা। তবে সবাই বিষয়টা মেনে নিলেও তাকদির বিষয়টা মেনে নিতে পারেননি, এমনকি আজও মেনে নিতে পারেননি। তদুপরি তাকে যখন সম্পত্তি ভাগাভাগি বিষয় বলা হয়েছিল তখন তিনি তাকেও অস্বীকৃতি জানান। তারপরও বেশি সুবিধা করতে পারেননি, কেননা বাকি দুজনের মতামত অনুকূলে ছিল। একমাত্র তার প্রতিকূলতার জন্য তেমন ক্ষতি করতে পারেননি। বলা বাহুল্য তার স্ত্রী সরলা বেগম আসলেই সরলা, মানুষ হিসেবে অনেক সরল, মনে কোনো প্যাচ নেই বললেই চলে। আজরার ছোট চাচা এখনো বিয়ে করেননি। বিয়ে হয়নি বললে ভুল হবে, তিনি প্রেমিকার শোকে কাতর এক ব্যর্থ প্রেমিক। তার কারণে তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। আজরার মাঝে মাঝে মনে হয় তার ফুপি যদি মেয়ে না হতেন তাহলে তাকদির ঠিকই মেনে নিতে বাধ্য হতেন। তাকদির জামানের সমস্যা মূলত মেয়ে মানুষ নিয়ে। আজরাকেও তিনি সেই কারণেই শাসন করতে চান, গণ্ডির মাঝে বেঁধে দিতে চান। আজরার তাতে বিশেষ কোনো মাথা ব্যথা নেই। সে তার মতো কেউ তাকে ছোট করে কটু কথা বললে সে তার উচিত জবাব দিতে একটু কার্পণ্য করে না, মন উজাড় করে সঠিক জবাব দিয়ে আসে। আজ চাচাকে কিছু কথা শোনানোর ইচ্ছা থাকলেও তার মাথায় আপাতত বড় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, তাই বেশি কিছু বলেনি। আজরা পর্দাগুলো নিয়ে ইসমামদের বাড়ি ছুটলো। পরিপাটি করে তাদের পুরো বাড়িটা সাজানো হয়ে গিয়েছে। বাসা ভর্তি কাজের লোক কাজ করছে। বাড়িটা বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। আজরা সবার রুম দেখতে পারলেও ইসমামের রুম দেখতে পেল না। ইসমামের রুম এখনো ভেতর থেকে লাগানো। দরজায় একটা লাথি দিয়ে বলল, ধুর, হাফ মেন্টাল, কত ভাব, নিজের রুম কাউকে দেখতে দেবে না। এমন ভাব করছে যেন এটা তার বউ। বউ হলে কি করবে আল্লাহই জানে। তখন বলবে আমার বউ, আমি টেপ দিয়ে প্যাকেট করে রেখে দিব, তোমাদের দেখতে দিব না। দরকার হলে সিন্ধুকে ভরে সমুদ্রে ফেলে দিব, তারপরেও তোমাদের দেখতে দিব না। বেচারি ভাবি আমাদের হাসতে হাসতে এখনই পেট ব্যথা হয়ে যাচ্ছে। যখন দেখবো তখন নিশ্চয়ই জমিতে গড়াগড়ি দিয়ে হাসতে হবে। যাই হোক, এই লোকের রুমের সামনে দিয়ে যাওয়া মানেই বিপদ সংকেত। দূরে থাকা বেশি ভালো হবে। ভয়ঙ্কর একটা লোক, ওনার আশেপাশে থাকলেই কেমন শীতলতা অনুভব হয়, লাশ ঘরের মতো শীতলতা। সেদিনের মতো বাড়িঘরের কাজ সব শেষ হয়েছে। ঘরবাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় আসবাবপত্র সব নিজের জায়গা মতো রাখা হয়েছে। ইরা বেগম রাতের খাবারে সবাইকে একসাথে ডেকেছেন। সবাই আজ আসলেও আজরার ছোট চাচা আসেনি। তিনি তার নিজের দুনিয়ায় ব্যস্ত মানুষ। তিনি এক ধরনের ভবঘুরে মানুষ বলা যায়। শুধু নিজের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই, এর বেশি না। তিনি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না, এমনকি কোনো পারিবারিক সমারোহেও অংশগ্রহণ করেন না। সবাই খাবার টেবিলে বসে আছে। সব সময়ের মতো সবাই বসে থাকলেও নায়ক সেজে সমারোহের মধ্যমণি হয়ে থাকা ইসমাম এখনো আসেনি। আজরা বুঝে পায় না এই লোকটার সমস্যা কি। সব জায়গায় কেন তাকে নায়ক সাজতে হবে। সানার গায়ে ঢোলে পড়তে পড়তে বিড়বিড় করে বলল, মুভির নায়কদের মতো সব সময় দেরি করে আসবে যেন সবার নজর তার দিকে থাকে। হাফ মেন্টাল কোথাকার। তারপর সিঁড়ি দিয়ে নামবে আর আমরা হা করে দেখব।
ওনার চলার ভঙ্গি দেখে 2-4 জন হুমড়ি খেয়ে পড়বে। তারপর তার জন্য কিছু বিয়ের সম্বন্ধ আসবে, উনি কালো শার্টের হাতা গোটাতে গোটাতে তার রিজেক্ট করে দেবেন। আর কি দরকার হয়, পুরাই সিনেমা, নিখাত চলচ্চিত্র, দা সিনেমা। আজরার বড় চাচি সরলা বেগম একের পর এক কথা বলে যাচ্ছেন, অথচ তার স্বামী কোনো কথা ছাড়া চুপচাপ বসে আছে। আজরা নাবিলের কানে হালকা করে বলছে, আচ্ছা ভাইয়া, তোর এই জিনিসটা কতটা যৌতিক মনে হয় বলতো? তিনি ফুপিকে 2 চোখে সহ্য করতে পারে না, নিজের বোন বলে স্বীকার করে না, অথচ তার দেয়া রাতের খাবার দাওয়াতে ঠিক হয়ে এসছে। জিনিসটা কেমন আজব না? উনি হচ্ছেন অমন টাইপের যে কিনা মানুষের খাওয়া দাওয়াতেই ঠিক হয়ে আসবে, খাবার খেয়ে আবার অপর মানুষের মতো চলে যাবে, পিঠ পিছনে দুর্নাম করব, মাগার খাওয়াই ছাড়ব না। রাজকীয় ভাবটা আমাদের জাতের মধ্যে আছে, এটা প্রমাণ করতে হবে না? এটাই বাঙালির নিয়ম, বুঝলি? দেখতে পারবে না ঠিক আছে, কিন্তু খাবার ছাড়া যাবে না। আর যাই হোক, খাবারের দাওয়াত মিস করা মানে অনেক বড় কিছু মিস করা, যেমন মাগনা পেলে আলকাতরাও খায়, এরকমটাই। তবু বাকিদের কথা না হয় বুঝতে পারলাম যে তাদের ফুপিকে নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু তিনি কিভাবে আসেন? আসবে কি না আসবে, কিন্তু ফুপিদের 2 চোখে সহ্য করতে পারে না। এমনকি জায়গা সম্পত্তি ভাগাভাগির সময় বড়সড় একটা ঝামেলা করেছিল। ভাগ্যিস ছোট চাচা ছিল, তারা মিলে ঝামেলাটা সামাল দিয়েছেন। ফুপি তো জায়গা সম্পত্তি নেয়ার জন্য একদম রাজি ছিলেন না, কিন্তু আমার কথা, তিনিও বাড়ির মেয়ে, তার প্রাপ্যটুকু কেন নেবেন না? এটা আমাদের ব্যাপার, মূলত ফুপি নিতে চায়নি বলেই তিনি আরও পেয়ে বসেছিলেন। সবার মধ্যে ডাইনিং টেবিলে খাবার সাজানো আছে, তবে ইসমাম এখনো আসেনি। ইরা জামান নাবিলকে ইসমামকে ডেকে আনার জন্য বললেন, এই জলহস্তি যা তো, আমার পায়ে ব্যথা করছে, সারাদিন অনেক কাজ করছি। না, আমি যেতে পারবো না, তুমি যাও। তুই যাবি নাকি তোকে একটা ঠাটিয়ে কানের নিচে দিব বলতো? না, আমি কিছুতেই যাব না। তুই যাবি তো তোর ঘাড় যাবে। ঘাড় গেলে নিয়ে যাও, আমি যাব না। তাদের কথার মাঝখানে ইসমাম নেমে এলো এবং সবার সাথে বসলো। ইসমামের পরনে পুরনো কালো রঙের একটা ট্রাউজার আর সবুজ রঙের টি শার্ট, চুল এলোমেলো করে রাখা, তবে চোখে চশমা নেই। আরে হাফ মেন্টালটাকে তো চোখে চশমা ছাড়া অন্যরকম সুন্দর লাগে তো, অনেকটা সাদা তেলাপোকার মতো। ইসমামের হাতে লাল রঙের কিছু তরল জাতীয় পদার্থ লেগেছিল টি শার্টেও, তাই আজরার কাছে ইসমামকে দেখতে সিটি কর্পোরেশনের কাজে ব্যবহৃত ময়লার গাড়ি মনে হলো। ইসমাম উঠে সে লাল তরলগুলো বেসিন থেকে ধুয়ে এলো। আজরার চোখে সে লাল জাতীয় পদার্থগুলো দুর্বোধ্য ঠেকলো। এগুলো রক্তের মতো কেন দেখতে? কিছুটা আঠালো মনে হলো। এই লোক রক্ত দিয়ে কি করে? রাতের খাবার শেষে সবাই বসার ঘরে নিজেদের মধ্যে গল্পগুজব করছে। আজরা শুধু ভাবছে তার বড় চাচা কি পরিমাণ স্বার্থপর হলে খাওয়ার সময় একটা কথা না বলে শুধু নিজের মতো গলাৎকরণ করছে। নাবিল অনেক আগেই বাসায় চলে গিয়েছে ক্লান্তির অজুহাতে। ইসমাম পুনরায় নিজের ঘরে কেল দিয়ে বসেছে। দুনিয়ার কে কি ভাবলো তার তাতে কিছু যায় আসে না, যার কারণে আত্মীয়দের মধ্যে অহংকারের ছেলে হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণে কুখ্যাতি অর্জন করেছে ইসমাম। ইয়াকুব ভদ্রতার খাতিরে এখানে বসেছে কিছুক্ষণের জন্য, তাই সানা আর আজরাকেও বসতে হয়েছে। তাকদীরুজ্জামানের 2 ছেলে সজীব আর সানভিও এখানে আছে। এর মধ্যে সজীব বড় আর সানভি ছোট। বেচারা সজীবের ফোনে বারবার কল আসছে, সম্ভবত গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য উসখুস করছে, কিন্তু বড়দের মাঝখান থেকে যেতে পারছে না। আজরা মেয়েটাকে দেখেছিল শেষবার যখন সজীবের নতুন ব্যবসার খুশিতে তাদের বাসায় দাওয়াত দিয়েছিল। বেশ সুন্দর আর স্টাইলিস্ট। আজরা সজীবের দিকে চাইলে বেচারার দুঃখ ভরা চেহারাটা নজরে আসে। আজরা ইশারায় বোঝায় তুমি এখান দিয়ে উঠে যাও। সজীব তাকে মনে মনে কৃতজ্ঞতা জানালো। অনেকক্ষণ হয়েছে তার বড় চাচার বিখ্যাত ডায়লগগুলো শুনতে আর ভালো লাগছে না। এমনকি সানভি নিজের বাবা হওয়া সত্ত্বেও তারও নাজেহাল অবস্থা। সানভি হুডি মাথায় তুলে আড়ালে ইয়ারফোন লাগিয়ে তার বাবার দিকে তাকিয়ে আছে, আর তার বাবা ইশারা করলে পীরের মুরিদদের মতো মাথা ঝাঁকাচ্ছে। তাদের কথার মাঝখান থেকে সজীব এক কোণা দিয়ে উঠে চলে গেল। ফোন কানে নিয়ে সে মহা আনন্দে কথা বলতে বলতে ছাদের দিকে চলল। তাকদীর সাহেব রাশভারী কণ্ঠে বললেন, সালমান, বাড়িটা তো করেছো, কিন্তু আমি বুঝলাম না এত টাকা খরচ করার কি প্রয়োজন ছিল? বাড়ির ভিতরে ডেকোরেশন করেছো, তা কি যথেষ্ট ছিল না? বাড়ির বাইরে এত ডেকোরেশন, একটা ছোট্ট সুইমিং পুল বানিয়েছো, সেটার পিছনে এত টাকা খরচ করার আমি কোনো কারণ দেখি না। এমনিতেও এতিম তুমি, কোনো আত্মীয় তো নেই তোমার।
যাদের সাথে পাল্লা দিতে তুমি এত খরচ করছো। এতিম শব্দটা শোনার পর আজরার বুকে খচ করে উঠল। ইয়াকুব রেগে কিছু বলতে চাইলে ইরা তাকে থামিয়ে দেয়। ইয়াকুব এই দুনিয়াতে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই আর কথা বলতে না পেরে চোখ মুখ কুঁচকে বসে রইল। আজরার বলতে ইচ্ছে হলো এখানে এতিম বলে তার ফুপাকে রীতিমতো হেয় করা হচ্ছে। কারো বাবা মা নেই, এটা কি তার দোষ? কথায় কথায় এই প্রসঙ্গ টেনে সালমান সাহেবকে খোঁচা দেওয়া একটা খারাপ অভ্যেসে পরিণত হয়েছে তাকদির জামানের। ভাইজান, এটা নিতান্তই শখের বশে করা হয়েছে, আর আমি বাজেটের দিকটা খেয়াল রেখেই করেছি। তবুও ভবিষ্যতের জন্য টাকা করি জমা করতে হবে। তোমার 3 জন ছেলে মেয়ে, তাদেরকে কে দেখবে? তাদের জন্য যা প্রয়োজন এবং যেভাবে প্রয়োজন ততটুকু রাখার পরেই বাড়িটা করা। তবু তুমি ঠিক করনি, এগুলো বিলাসিতা ছাড়া কিছুই না। এগুলো নিয়ে তো আর কেউ মাটির নিচে যেতে পারবে না। ইয়াকুবের মেজাজ বিগড়ে গেল। একে তো এই লোক তার মায়ের ভাগের জায়গা সম্পত্তিতে হাত দেওয়ার চেষ্টা করেছিল, তার উপর সারা বছর তার মাকে বিভিন্নভাবে তার হক থেকে বঞ্চিত করেছে, এখন আবার এত বড় বড় কথা বলছে। ইয়াকুব তেতে উঠল, তারপর বলে উঠল, উনি মাটির নিচে নিতে না পারলেও মাটির উপরে যারা থাকবে তাদের সুখের জন্য এই ব্যবস্থা করেছেন।